সবাইকে স্বাগতম। আজকে আমাদের এই ক্লাসটাতে আমরা মূলত নিউটনের মেকানিক্স বা নিউটনের বলবিদ্যা নিয়ে পড়াশোনা করব। জানো চ্যাপ্টারটা অনেক বড়, সো আমি চেষ্টা করবো যথেষ্ট কম টাইমে সবগুলো কনসেপ্টকে যেন তোমাদেরকে একটু ভালোভাবে বুঝাই দেওয়া যায় এবং জানো তোমরা এই ক্লাসটা করে মোটামুটি তোমাদের টেস্ট পরীক্ষার মধ্যে একটা ভালো রেজাল্ট আনতে পারো। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছি, টপিক 1, সেটা হচ্ছে আমাদের নিউটনের সূত্র, বলের ঘাত, ঘাত বল, ভরবেগ এবং আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র এবং লিফট। টোটাল আমাদের এই 5টা কনসেপ্ট মিলে আমরা ফার্স্ট কনসেপ্ট নিয়ে আলোচনা করছি। সো প্রথমে আমাদের জানা দরকার যে আসলে নিউটনের এই গতির সূত্রের মধ্যে আসলে আমাদের প্রথমত কি কি আছে। আমরা জানি নিউটনের গতি সূত্রের মধ্যে টোটাল 3টা সূত্র, 3টি গতির সূত্র। সো আমাদের ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, এই তিনটা যে আমাদের নিউটনের হচ্ছে যে গতিসূত্র, নিউটনের হচ্ছে যে বলের সূত্র, অর্থাৎ হচ্ছে আমাদের ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, তিনটা যে আমাদের ল আছে বল সংক্রান্ত, এই 3টা সূত্র হচ্ছে মূলত আমাদেরকে আইডিয়া দেয় যে আসলে হচ্ছে আমাদের ফিজিক্সে মোটামুটি সকল ধারণাই হচ্ছে আমরা এর মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। এখন এখান থেকে আমাদের বিগত বছরগুলোতে ভালো ভালো অ্যামাউন্ট অফ কোয়েশ্চেন আসে। আমি একটু সাজেশন তোমাকে বলি, সাজেশন হিসাব করলে এখানে ভরবেগের সংরক্ষণ সূত্রটা বেশি ইম্পর্টেন্ট। ভরবেগের সংরক্ষণ বা আমরা বলতে পারি মোমেন্টাম কনজারভেশন ল, মোমেন্টাম কনজারভেশন ল। এই পার্টটুকু একটু ভালোভাবে পড়ো, বিকজ দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। তো আসেন আমরা একটা একটা করে শুরু করি। প্রথমে বলা হচ্ছে ভাই নিউটনের গতিসূত্রের মধ্যে প্রথম কি? প্রথম গতিসূত্র হচ্ছে, গতিটা তো প্রথম বলের সূত্র আর কি, গতিসূত্র লিখে রাখছে বলের সূত্র। বাহ্যিক বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু আমরা জানি হচ্ছে যে সমবেগে চলতে থাকে। এইখানে খুব সিম্পল একটা কনসেপ্ট হচ্ছে এই বাহ্যিক বল শব্দটা। বাহ্যিক বল শব্দটা অর্থ অনেকে বুঝে না, সেটাকে আমরা একটু ভালোভাবে বুঝাই বলি। বাহ্যিক বল মানে হচ্ছে সিস্টেমের বাইরে থেকে ফোর্স, সিস্টেমের বাইরে থেকে ফোর্স। এই কথার উল্লেখ না করলে আপনাকে কোনোভাবে পরীক্ষায় মার্কস দেওয়া হবে না এবং সে মার্কস না দিলে আপনি স্যারের কাছে কান্নাকাটিও করতে পারবেন না যে স্যার আপনাকে মার্কস দেয় না কেন। খুবই সিম্পল হিসাব। বাহ্যিক বল মানে কি? মনে করেন আপনি একটা গাড়ির একটা রিক্সা একটা এরকম গাড়ির মধ্যে দাঁড়িয়ে আছেন, আপনি গাড়ির মধ্যে দাঁড়িয়ে গাড়িকে ধাক্কা দিচ্ছেন। আমরা জানি বল প্রয়োগে নাকি বস্তুর মধ্যে একটা কি ধরার কথা, সরণ ঘটার কথা। বাট এখানে বল প্রয়োগ করলেও দেখবেন হচ্ছে যে গাড়িটা আগাচ্ছে না। বাট আপনি যদি গাড়ি থেকে নেমে আপনি এখান থেকে দাঁড়িয়ে এখন ধাক্কা দেন, তাহলে দেখবেন ঠিকই এই বস্তুটা মুভ করছে। এর মানে কি? এর মানে হচ্ছে আপনি যে বস্তুটাতে বা যে কোনো একটা গাড়িতে ধাক্কা দিচ্ছেন, এই ধাক্কা দিচ্ছেন কি দিচ্ছেন না, এটার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যখনই আপনি একটা বস্তুকে বা একটা গাড়িকে বাইরে থেকে ধাক্কা দিচ্ছেন তখন এটা মুভ করবে, ভিতর থেকে মুভ করবে না। কারণ আপনি যখন বাইরে আছেন তখন আপনি সিস্টেমের বাইরে আছেন, অর্থাৎ যখন বাইরে থেকে ফোর্স দিচ্ছেন তখন আপনি সিস্টেমের বাইরে আছেন, আপনি কিন্তু সিস্টেমের মধ্যে নাই। তো সিস্টেমের বাইরে থেকে আপনি তখন ফোর্স দিচ্ছেন। তো সিস্টেমের বাইরে থেকে যদি আপনি ফোর্স দেন তখন হচ্ছে আপনার গাড়িটা ঠিকই কি করবে, সুন্দর মতো সামনে আগাবে। এখন এখানে একটা প্রশ্ন আছে, বলা হচ্ছে যদি আপনি বাইরে থেকে ফোর্স না দেন তাহলে স্থির বস্তু আজীবন স্থির থাকবে, আর গতিশীল বস্তু নাকি সমবেগে অর্থাৎ ইউনিফর্ম ভেলোসিটিতে আজীবন হচ্ছে যে সুন্দর মতো চলতে থাকবে। এটা মানে কি? এটা মানে হচ্ছে যদি আপনি বাহ্যিক বল প্রয়োগ না করেন তাহলে বস্তুর জড়তার কোনো পরিবর্তন হবে না। কিসের পরিবর্তন হবে না? জড়তার পরিবর্তন নেই। এখন তাহলে আমাদের যদি কখনো জিজ্ঞেস করা হয় যে নিউটনের প্রথম সূত্র আসলে আমাদের কি প্রকাশ করে, মাথায় রাখবেন একটা অবজেক্টিভ অনেক সময় দেয়। নিউটনের প্রথম সূত্র জড়তার ধারণাকে প্রকাশ করে, জড়তার ধারণাকে প্রকাশ করে। এই হচ্ছে আমাদের প্রথম আইডিয়া। নিউটনের প্রথম সূত্রের পরে আমরা চলে যাব নিউটনের সেকেন্ড লতে। আচ্ছা, তার আগে একটা কোয়েশ্চেন আছে, রাজশাহী বোর্ড 22 কোয়েশ্চেন আসছিল, কোন বস্তুর উপর লব্ধি বল শূন্য হলে কি হবে? কোন বস্তুর উপর যদি লব্ধি বল শূন্য হয় তার মানে হচ্ছে বস্তুর উপর কোনো ধরনের বল প্রয়োগ হচ্ছে না, তাহলে বস্তুটা সমবেগে চলবে। সমত্বরণে তো চলতে পারবে না, কারণ হচ্ছে যে ত্বরণ রাখার জন্য আমাদের একটা বল প্রয়োগ করতে হয়। আর গতিশক্তির পরিবর্তন হয় না, কারণ হচ্ছে যে আমাদের ভেলোসিটিটা কি থাকে, সেম থাকে। তাহলে আমরা বলতে পারি অ্যান্সার হচ্ছে 1 আর 3। দেখেন এটা কিন্তু আমাদের কি আসলো,
এই যে ফার্স্ট ল থেকে যে আমাদের কোয়েশ্চেনটা, সেখান থেকে আমরা একটা কোয়েশ্চেন পেয়ে গেলাম। তাহলে আমাদের মোটামুটি এটা ডান হলে পরেরটাতে চলে যায়। বলা হচ্ছে দ্বিতীয় সূত্র যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতে এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। এটা মানে কি? এটা মানে হচ্ছে, মনে করেন আমরা জানি ফোর্স মূলত, আগে আমরা বুঝিনি যেটা আসলে কাকে প্রকাশ করে। এটা প্রকাশ করে হচ্ছে বলের গাণিতিক রূপকে। নিউটনের দ্বিতীয় সূত্র কি করে? বলের গাণিতিক রূপকে প্রকাশ করে। এখন এই যে নিউটনের দ্বিতীয় সূত্র বলের গাণিতিক রূপকে প্রকাশ করলো, মূলত এটার কাজ কি? মনে করেন আমরা জানি এম ইনটু, মানে বলা হচ্ছে যে আমাদের যদি কখনো ফোর্স বের করতে হয় তাহলে সেটা হবে ডি বাই ডিটি ইনটু এম ইনটু ভি। এম ভি কে যদি আমরা এরকম ডিফারেন্সিয়েট করি সময় সাপেক্ষে, তাহলে হচ্ছে বলের মান পাওয়া যাবে। তাহলে দেখেন আমাদের ফোর্স ইজ ইকুয়াল টু এম ইনটু ডি ডিটি অফ ভি প্লাস ভি ইনটু ডি ডিটি অফ এম। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ফর্মুলা। কোথেকে আসছে? আপনারা সবাই ডিফারেন্সিয়েশন অলরেডি পড়েছেন, আই নো। তাহলে ডিফারেন্সিয়েশন যদি আপনি করেন ডি ডিএক্স অফ ইউ ইনটু ভি, সেখানে আমরা জানি ইউ ইনটু ডি ডিএক্স অফ ভি প্লাস আসবে ভি ইনটু ডি ডিএক্স অফ ইউ, তাই না? এটা আমাদের ডিফারেন্সিয়েশনের বেসিক ফর্মুলা, সবাই এতদিনে জানার কথা। তো আমরা ডিফারেন্সিয়েট করেছি। ডিফারেন্সিয়েট করার পরে যেটা হয়, যখন আপনি ডিফারেন্সিয়েশনটা শেষ করছেন, এই জায়গায় আমাদের এখন হচ্ছে এটা অ্যাকচুয়াল ফর্মুলা। সো আমরা ধরে নেই যে জেনারেলি ইন মোস্ট কেসেস আমাদের ভরটার পরিবর্তন নাই। আমরা ধরে নেই কি, ভর হচ্ছে যে ম্যাস হচ্ছে আনচেঞ্জড। তারা ধরে নিচ্ছি ম্যাস হচ্ছে কনস্ট্যান্ট, ম্যাস বা ভর হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট। এটা আমরা অলওয়েজ হচ্ছে ধরে নিচ্ছি। যখন আমাদের ম্যাস হচ্ছে ধ্রুব বা কনস্ট্যান্ট হয়, তখন দেখা যায় আমরা বলতে পারি এফ ইজ ইকুয়াল টু, ম্যাস যেহেতু ধ্রুব বা কনস্ট্যান্ট, তাহলে এটা হয়ে যাবে 0। তাহলে আমরা বলতে পারি তখন চলে আসবে এম ইন্টু ডি বাই ডিটি অফ ভি। আমরা সবাই জানি ডি বাই ডিটি অফ ভি মান হচ্ছে এম ইন্টু এ। এই হচ্ছে আমাদের এফ ইজ ইকুয়াল টু এম এ, অর্থাৎ আমাদের ফোর্সের একটা গাণিতিক রূপ পাওয়া গেল। হাউএভার ইন আ লট অফ কেসেস অনেক সময় ম্যাসটা কনস্ট্যান্ট নাও হতে পারে, ম্যাসটা কনস্ট্যান্ট নাও হতে পারে। ইফ ম্যাস ইজ নট কনস্ট্যান্ট, যদি ভরটা কনস্ট্যান্ট না হয় তখন কিন্তু একটা ক্যাচালে পড়ে যাব। কেন ক্যাচালে পড়ে যাব? কারণ তখন আমাদের ফোর্স ইজ ইকুয়াল টু, দেখো আমরা এই ভ্যালুটাকে আবার লিখে ফেলি, এম ইন্টু ডি ডিটি অফ ভি প্লাস ভি ইন্টু ডি ডিটি অফ এম। আমরা সবাই জানি তখন হচ্ছে আমাদের ডি ডিটি অফ এম তো যাই থাকুক, ডি ডিটি অফ ভিটা তখন কি, এইটা তখন হচ্ছে আমাদের আর 0 করা যাচ্ছে না। বাট তখন আমাদের তাহলে কি করতে হবে? এখন আমাদের এই ফর্মেটই থেকে যাওয়ার কথা। বাট এটার আবার কিছু স্পেশাল কেসেস আছে। যেমন আমরা ধরে নিচ্ছি রকেটের ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে আমাদের ভিটা হচ্ছে ভি আর, এটাকে আমরা বলি ভি রিলেটিভ। কি বলি? ভি রিলেটিভ। এবং এটাকে আমরা বলি হচ্ছে কনস্ট্যান্ট। এটা একটা রিলেটিভ ভেলোসিটি। কেন রকেটের রিলেটিভ ভেলোসিটির কথা বলা হয় সেটা এখন আমাদের মাথা ঘামানোর দরকার নাই, কেউ যদি পরবর্তী রকেট সায়েন্স পড়ো তখন পড়ে নিও। বাট ভি হচ্ছে রিলেটিভ বলা হয়। সেটা কনস্ট্যান্ট যদি থাকে তাহলে আমরা বলতে পারি তখন এই ডি ডিটি অফ ভি হচ্ছে 0 তথা ভি ইন্টু ডিএম বাই ডিটি। এবং এইভাবে তখন আমরা রকেটের হচ্ছে যে থ্রাস্ট ফোর্সের ফর্মুলা পেয়ে যাই। কি পেয়ে যাই? থ্রাস্ট ফোর্সের ফর্মুলা বা ধাক্কা বলের ফর্মুলা, অর্থাৎ যে ফোর্সটা দিয়ে রকেট হচ্ছে যে উপরে উঠে। ঠিক আছে? তাহলে আমরা খুব সুন্দর মতো হচ্ছে যে নিউটনের গতির দ্বিতীয় সূত্রের একটা ওভারঅল আইডিয়া পেয়ে গেলাম। এটা কি করে? এটা হচ্ছে যে বলের গাণিতিক রূপকে প্রকাশ করে। এখন এই যে আমরা নলেজটা পেয়েছি, এখান থেকে আমাদের নিউটনের গতিসূত্রের হচ্ছে যে বেশ কিছু অ্যাপ্লিকেশন আছে। নিউটনের গতিসূত্রের অ্যাপ্লিকেশনের মধ্যে নাম্বার 1 আছে হচ্ছে আমাদের যে কোনো বস্তুর সরণ। নাম্বার 2 হচ্ছে যে রকেট। নাম্বার 3 কেসে আমরা অনেক টাইপের জিনিসপত্র আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। সো মনে করো আনত তলে বস্তুর উত্থান, সো প্রত্যেকটা জায়গায় আমরা ডিফারেন্ট অ্যাপ্লিকেশন দেখতে পাবো। এগুলো যখন আমাদের দরকার হবে তখন আমরা আরো ডিটেইল এখানে ব্যাখ্যায় যাব। সো তার আগে আমাদের এখানে আসলে আমরা একটা ফোর্স ডায়াগ্রাম বোঝার চেষ্টা করি। সো ফোর্স ডায়াগ্রাম যদি আমরা বুঝি, এভাবে আমরা কেসেস ওয়াইজ অ্যানালিসিস করব, কেস ওয়াইজ। সো কেস 1 অনুভূমিক। অনুভূমিক কেস অ্যানালিসিস করলে
মনে করেন এই হচ্ছে আমাদের ফোর্স দিলে আমরা এই বরাবর হচ্ছে যে কি পাবো, বস্তুর একটা মুভমেন্ট পাবো। তো দেখেন এখন আমি যদি ধরে নিই এই জায়গায় সব ধরনের ফোর্স ইনভলভ আছে, তাহলে এই বরাবর হচ্ছে mg, যেদিকে ফোর্স তার বিপরীত দিকে আমাকে একটা বাধাদানকারী বল প্রদান করে হচ্ছে ফ্রিকশন ফোর্স, তো তলের সাথে ঠিক সমান্তরালে। আর প্রত্যেকটা সময় আমাদের একটা তলের ঠিক লম্ব বরাবর একটা প্রতিক্রিয়া বল কাজ করে, সেটা হচ্ছে আমাদের আর বা রিঅ্যাকশন ফোর্স। এটা আমাদের অনুভূমিক অবস্থায়। তো আমরা সবগুলো ফোর্সের দেখা পাইলাম। কেস 2 তে আসেন। উল্লম্ব কেসে বিষয়টা এরকম হতে পারে, আপনি এই বরাবর ফোর্স দিয়েছেন, বস্তুতে এই বরাবর mg ফোর্সে নিচে নামতে চাচ্ছে, ফ্রিকশন ফোর্সটা তাহলে বিপরীত দিকে তলের সাথে মানে তল বরাবর কাজ করছে। এখন আমাকে যদি বলেন ভাইয়া প্রতিক্রিয়া বল কোন দিকে, দেখেন এইটা তলের সাথে লম্ব বরাবর, তাহলে তলের থেকে লম্ব বরাবর এই দিকে হচ্ছে প্রতিক্রিয়া বল বা রিঅ্যাকশন ফোর্স। আচ্ছা, কেস 3 তে আসেন। আনত তল। আনত তলের ক্ষেত্রে এই হচ্ছে আমাদের একটা বস্তু, এই বস্তুটা এই বরাবর mg ফোর্স, এটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল। এটা যদি mg হয় তাহলে আমরা বলতেই পারি mgটার ঠিক এইখানে হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এইটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে যদি আমরা এটাকে দুইটা উপাংশে ডিভাইড করে ফেলি, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস এটা তাহলে থিটা, তাহলে এটা আসবে mg cos থিটা, এটা আসবে mg sin থিটা। এটা আমাদের আর আসলো। তাহলে এই হচ্ছে আমাদের সকল ফোর্স। তাহলে দেখেন ইন দিস কেস যদি আমাদের একটা ফ্রিকশন ফোর্স ইনভলভ থাকে, তাহলে এটা হয়ে যাবে আমাদের ফ্রিকশন ফোর্স এফ আর এই বরাবর। কোত্থেকে আসছে আবার বুঝাই দিই, এটা mg, এটা থিটা, এটা 90 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি মাইনাস থিটা। আমি এই ফোর্সটাকে দুইটা লম্ব উপাংশে ভাগ করছি, তাহলে একটা mg cos থিটা আর একটা mg sin থিটা। কেন? কারণ এটা যদি 90 ডিগ্রি মাইনাস থিটা হয় তাহলে এটা অবশ্যই থিটা অ্যাঙ্গেল হবে, তাহলে এটা হচ্ছে mg cos থিটা আর এটা হচ্ছে mg sin থিটা। তাহলে ভাই দেখেন এটা যদি mg sin থিটা হয় তাহলে এটার বিপরীত দিকে ফ্রিকশন ফোর্স আছে, এটা mg cos থিটা হলে তার বিপরীত দিকে হচ্ছে রিঅ্যাকশন ফোর্স আছে। তো এই সবগুলো আমি আমাদের আনত তলের মধ্যে আমরা ব্যাখ্যা করেছি। তাহলে এইভাবে আমাদের আনত তলের কনসেপ্টটা গেল। আমাদের এই জায়গায় আরো আনত তলের মধ্যে এক্সট্রা কনসেপ্ট আসতে পারে। এটা সিনারিও নাম্বার এ গেল। সিনারিও নাম্বার বি তে মনে করেন আমাকে বলা হয়েছে এটা mg, এটা mg sin থিটা। এটা ফ্রিকশন ফোর্স, এটা আর। এতটুকু সবাই পারছেন। হোয়াট ইফ আই টেল ইউ যে এবার একটা এক্সট্রা ফোর্স এখানে ইনভলভ করলাম এই বরাবর এফ, যদি এক্সট্রা ফোর্স এফ থাকে তাহলে সেটাকে এখন আমাদের কি করতে হবে, উপাংশে ভাগ করতে হবে। তাইলে আমাদের এখানে এইটা চলে আসবে হচ্ছে এই বরাবর এফ সাইন থিটা, বিকজ এখানে অ্যাঙ্গেল থিটা, আর এই বরাবর চলে আসবে আমাদের এফ কস থিটা। আর এইভাবে আমরা হচ্ছে যে নিউটনের গতিসূত্রগুলো থেকে ফোর্স ডায়াগ্রাম সম্পর্কে জানতে পারলাম যে ফোর্স ডায়াগ্রামে কি কি জিনিসপত্র আছে। তাহলে আমাদের ফোর্স ডায়াগ্রাম জিনিসটাও মোটামুটি জানা হলো। এটার আরো কেসেস আছে, মানে কেসের শেষ নাই, পরে দেখবো। তারপর হচ্ছে যে আমাদের আচ্ছা ফোর্স ডায়াগ্রামে এখানে কেসেস দেখানোর কথা, আমি কেস আগেই দেখাই ফেলছি, সো দ্যাটস নাইস। আসেন আমরা কেস, বিভিন্ন ধরনের কেস আছে অলরেডি অ্যানালিসিস করেছি। যাক টি শার্ট চেঞ্জ হয়ে গেছে। আমরা যেখানে ছিলাম 0.1 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 1 নিউটন বল 1 সেকেন্ড ক্রিয়া করে বস্তুটির ত্বরণ কতটা জিজ্ঞেস করা হচ্ছে। সো এই জায়গায় খুবই সিম্পল কাজ, আমাদের 1 কেজি ভরের একটা বস্তু অর্থাৎ এম এর ভ্যালু দেওয়া হচ্ছে 0.1 কেজি, আমাকে বলা হচ্ছে একটা স্থির বস্তুর উপর 1 নিউটন বল
তাহলে ফোর্স দেওয়া আছে 1 নিউটন, আমরা সেটা 1 সেকেন্ড ধরে ক্রিয়া করেছি। জিজ্ঞেস করা হচ্ছে বস্তুটির ত্বরণ কত, অর্থাৎ এ কত আসবে। এটা খুবই সোজা একটা ম্যাথ, আমরা জানি A is equal to F by M, so that means 1 by 0.1, that is 10 meter per second square. এই হচ্ছে আমাদের অ্যান্সার। সো প্রিটি ইজি। পরেরটাতে চলে যাই। তারপর বলা আছে 1500 কেজি ভরের একটি গাড়ি, 400 নিউটন ঘর্ষণযুক্ত বল সোজা রাস্তায় এত সমতলে চলে, গাড়ির ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল কত। আচ্ছা, তো আমরা জানি যে যদি একটা গাড়ি চলে, আমি ফোর্স অ্যাপ্লাই করেছি, ফোর্স অ্যাপ্লাই করার পরে আমাদের এই জায়গায় সে একটা ফ্রিকশন ফোর্সের কারণে বাধা পাচ্ছে, সো ফাইনালি সে একটা নেট ফোর্সে এগিয়ে যাচ্ছে। তাহলে আমাদের যে নেট ফোর্স দ্যাট ইজ ইকুয়াল টু F মাইনাস FR, মানে অ্যাপ্লাইড ফোর্স বা প্রযুক্ত বল মাইনাস হচ্ছে ফ্রিকশন ফোর্স বা ঘর্ষণ বল। আমাকে চেয়েছে প্রযুক্ত বল কত, অর্থাৎ অ্যাপ্লাইড ফোর্স কত। তাহলে ফ্রিকশন ফোর্সের সাথে নেট ফোর্স যেটা অ্যাকচুয়ালি কার্যকর হচ্ছে তাকে যোগ করে দিব। তাহলে দেখেন আমাদের 1500 কেজি ভরের একটি গাড়ি 400 নিউটন ঘর্ষণযুক্ত বলে রাস্তায় এত মিটার সমতরণে চলে। তাহলে খুব সিম্পল কথা, আমার হচ্ছে 1500 কেজি ভরের একটি গাড়ি এত মিটার পার সেকেন্ড চলে, তাহলে হচ্ছে যে M ইন্টু A প্লাস হচ্ছে আমাদের ফ্রিকশন ফোর্স FR, তাহলে 1500 ইন্টু 5, FR হচ্ছে 400, 5 15 75 প্লাস 400 এত নিউটন, that would mean 7.9 কিলো নিউটন। So that's our answer. এইভাবে আমরা অ্যান্সারটাকে বের করব। আমরা পরেরটাতে যাই। পরেরটা হচ্ছে বলা হচ্ছে এত কেজি ভরের একটা বস্তুর উপর ভিত্তি করে আমরা একই সময়ে 3টি বল ক্রিয়া করছে, যা চিত্রে দেখানো হলো। বস্তুটির উপর ক্রিয়াশীল লিড বলের মান কত। সো আমরা এবার দেখতে পাচ্ছি যে আমাদের উপর একসাথে হচ্ছে যে কয়টা বল ক্রিয়া করছে, বলা হচ্ছে যে একসাথে 3টা বল ক্রিয়া করছে। তাহলে হচ্ছে যে ক্রিয়াশীল লিড বলের মান কত। খুবই সিম্পল হিসাব, দেখো এখানে 3টা ফোর্সকে একসাথে যদি আমরা অ্যাপ্লাই করি, আমরা জানি তখন আমাদের উপাংশ ইউজ করতে হবে। আমরা এত কাহিনী কাপচা করবো না, আমরা সিম্পলি জানি এই জায়গায় এই বরাবর 8 আর এই বরাবর যদি 2 নিউটন থাকে, তাহলে টোটাল এদের নেট ফোর্স হবে এই বরাবর 6 নিউটন, এবং আমরা বুঝতেই পারছি এই বরাবর আছে 8 নিউটন। তাহলে এই 6 আর 8 মিলে আমাদের হিসাব করলে এইদিকে 6 এইদিকে 8, সো দুইটাকে মিলাই আমাদের নেট ফোর্স আসবে এই বরাবর। সো আমরা কিভাবে এই দুইটাকে এখন নেট ফোর্স বের করব, আমরা জানি আমাদের হচ্ছে যে এদের মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। সো যদি আমরা সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করি, অর্থাৎ যেটাকে আমরা বলি হচ্ছে যে প্যারালেলোগ্রাম ল, তাও আমাদের এখানে নেট ফোর্স চলে আসবে 8 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস 2 ইন্টু 8 ইন্টু 6 cos 90 ডিগ্রি, ফুটায় ফিরায় চলে আসবে 10 নিউটন। সো অ্যান্সার আসবে হচ্ছে 10 নিউটন। খুবই সোজা ম্যাথ, মানে ইজি ম্যাথ, কোনো কঠিন কিছুই নাই। তারপরে বলা হচ্ছে 500 কেজি ভরের একটি গাড়ি 60 কিলোমিটার পার আওয়ার বেগে চলে, ব্রেক চেপে গাড়িটিকে 50 মিটার দূরে থামানো হলো। যদি রাস্তাটির ঘর্ষণ জনিত বল বা ফ্রিকশন ফোর্স 100 নিউটন হয়, তবে ব্রেক জনিত আমাদের হচ্ছে জিজ্ঞেস করা হয়েছে বলের মান কত, মানে ব্রেক জনিত বল কত। সো আমাকে যদি 500 কেজি ভরের একটা গাড়ি দেওয়া হয় এবং এটা যদি এত বেগে চলে, তাহলে খুবই সিম্পল ম্যাথ, এম হচ্ছে 500 কেজি, আর এখানে আমাদের আছে ভেলোসিটি দেওয়া আছে 60 কিলোমিটার পার আওয়ার, which means 60 into 1000 by 3600। সিম্পল, তাহলে 20/6 এত মিটার পার সেকেন্ড। এখন এটাকে আমরা কি করছি, 500 দিয়ে গুণ দিচ্ছি। তাহলে বলা হচ্ছে ব্রেকের গাড়িকে 50 মিটার দূরে থামানো হলো, রাস্তাটির উপর ঘর্ষণজনিত বল হচ্ছে 100 নিউটন। আচ্ছা, সো আমাদের এই জায়গায় ফার্স্টে বের করতে হবে এ কত, তাই না? তো আমরা জানি এখানে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, a is equal to v স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই টুয়াইস s। শেষ বেগ তো 0, আর ইনিশিয়াল ভেলোসিটি ছিল 20/6 হোল স্কয়ার, আর এখানে টুয়াইস s, সো 2 ইনটু s হচ্ছে 50। এখন আমাদের হিসাব করতে হবে কত আসে। ক্যালকুলেটর কি নিয়ে গেলাম, ক্যালকুলেটর তো সরাই ফেলছে। আচ্ছা যাই হোক, থাকুক এমনি, এটা এই আছে। এখন আমাকে বলা হয়েছে যে তাহলে ব্রেক জনিত বল কত, অর্থাৎ কত মানে বলে হচ্ছে যে আমাদের এই জায়গায় বস্তুটাকে থামানো হচ্ছে, ব্রেক জনিত বল কত। সো আমরা সবাই জানি যে আমাদের এই জায়গায় এই যদি একটা গাড়ি হয়,
এই গাড়িটাকে ফ্রিকশন ফোর্স থামাচ্ছে, আবার ব্রেকের কারণে আমরা থামাচ্ছি। তারা বলতে পারি ব্রেকের যে ফোর্স, অর্থাৎ ফোর্স ডিউ টু ব্রেক এবং ফোর্স ডিউ টু ফ্রিকশন, এই দুইটার যোগফল কার সমান হবে? গাড়িতে যে ফোর্সটা অ্যাপ্লাইড ছিল বা অ্যাপ্লাইড ফোর্সের সমান। তো গাড়িতে অ্যাপ্লাইড ফোর্স কত চলছিল? 500 কেজি ভরের গাড়ি এত বেগে চলে, ব্রেক চেপে গাড়িটিকে এত দূরে থামানো হয়েছে। আচ্ছা, সো যদি আমাদের এত বেগের হচ্ছে একটা গাড়ি হয়ে থাকে, তাহলে আমরা ফার্স্ট অফ অল হচ্ছে যে এখান থেকে এ বের করতে পারছি। তাহলে আমরা এই এর সাথে যদি এম কে গুণ দিয়ে দিই, তাহলে আমরা অ্যাপ্লাইড ফোর্সটা পাবো, রাইট? এই অ্যাপ্লাইড ফোর্সটা পাওয়া গেলে এখন আমরা কি করব? এই অ্যাপ্লাইড ফোর্স ইজ ইকুয়াল টু হচ্ছে যে আমাদের এইটা, তার সেখান থেকে ব্রেকের যে ফোর্সটা ছিল তাকে মাইনাস করে দিব। মাইনাস করলে আমরা ফ্রিকশন ফোর্স থেকে মাইনাস করে দিব, তাহলে আমরা বুঝবো যে আমাদের এক্স্যাক্টলি কতটুকু ব্রেকের কারণে হচ্ছে ফোর্স অ্যাপ্লাই করতে হয়েছে। করলে আমাদের ম্যাথটা শেষ। সো ইজি একটা ম্যাথ। এরপরে আসেন, এটা বলা হয়েছে চিত্রে প্রদর্শিত গাড়িটি এ বিন্দু হতে এত মিটার বেগে এসি তল বরাবর নামছে। আচ্ছা, এটা এমজি নিচের দিকে। তো আমাদের এই গাড়িটা হচ্ছে যে অ্যারাউন্ড 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে বলা হয়েছে, তাহলে এটা 30 ডিগ্রি ভাইয়া। এখন বলা হলো যে এ বিন্দু হতে এত মিটার বেগে এসি তলে নামছে, তাহলে হচ্ছে যে এসি তলে নামছে আমার কত মিটার বেগে? 20 মিটার পার সেকেন্ড বেগে। ফাইন, গাড়িটা 20-50 মিটার অতিক্রম করার পরে থেমে যায়, তাহলে আমাকে এখান থেকে ত্বরণ বের করতে হবে। যে আমরা জানি a ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টুয়াইস এস। তাইলে আমার এখানে আছে 20 স্কোয়ার বাই 2 ইন্টু এস কত? 50। তাইলে আমরা কাটাকাটি করি, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এত ত্বরণে এটা হচ্ছে যে নিচে নামছে। কি পরিমাণ গতি প্রতিরোধকারী বল গাড়ির উপর ক্রিয়া করে? আচ্ছা, সিম্পল হিসাব দেখো, এটা এমজি, আমরা জানি এই বরাবর হচ্ছে এমজি কস থেটা, এই বরাবর হচ্ছে এমজি সাইন থেটা। এটা আমরা একটু আগে কেস অ্যানালিসিসে দেখেছি। আমরা এখন দেখতে পাচ্ছি গাড়িটা নাকি এই বরাবর একটা এম এ ফোর্সে নামছে, ওকে বাধা দিচ্ছে এই বরাবর ফ্রিকশন ফোর্স, রাইট? তাহলে আমরা বলতেই পারি এই দিক বরাবর যে এফ নেট ফোর্সটা আছে, সেই নেট ফোর্সটা হচ্ছে এম এ। আরো বলা যায় এম জি সাইন থেটা মাইনাস ফ্রিকশন ফোর্স ইজ ইকুয়াল টু এম এ। তাহলে সেখান থেকে আসবে যে আমাদের এই জায়গায় ফ্রিকশন ফোর্স ইজ ইকুয়াল টু আমাদের এম জি সাইন থেটা মাইনাস এম এ, বা এম জি সাইন থেটা মাইনাস এ। এম এর ভ্যালু হচ্ছে আমাদের এখানে 500 কেজি, 9.8 সাইন 30 ডিগ্রি, আর এ এর ভ্যালু হচ্ছে আমাদের এখানে 4। বসাই দিলেই আমরা সুন্দর মতো ফ্রিকশন ফোর্স কত হবে তত নিউটনে হচ্ছে যে ভ্যালুটা আমরা এখান থেকে বের করতে পারবো। সেই হচ্ছে আমাদের আরেকটা গাণিতিক সমস্যা। এবার আসেন লিফটের ওজনের তারতম্য। সো লিফটের ওজনের তারতম্যের ক্ষেত্রে আগে আমাদের ফার্স্ট অফ অল জানতে হবে যে লিফটে আসলে ঘটনাটা কি ঘটে। এখানে কেস ওয়াইজ অ্যানালিসিস দেওয়া আছে, তো আমি কেস ওয়াইজই যাচ্ছি। মনে করেন আপনি একটা লিফটের উপরে আছেন, আপনি লিফটের উপরে একটা বল দিচ্ছেন এমজি, এটাকে আমরা বলি ওজন। কিন্তু আপনি একটা বল ব্যাকও পাচ্ছেন, যেটাকে আমরা বলি রিয়াকশন ফোর্স, এইটাকে আমরা জেনারেলি বলি আপাত ওজন, বা আরো সিম্পলি বলতে গেলে প্রতিক্রিয়া বল, বা আরো সুন্দর করে বললে যা অনুভব হয়। আমরা কখনোই ওজন অনুভব করি না, আমরা সর্বদা আপাত ওজনকে অনুভব করি। আপাত ওজন যদি আমরা অনুভব করি তাহলে মাথায় রাখবেন রিয়াকশন ফোর্স ইজ হোয়াট উই নিড টু টক অ্যাবাউট। আমাদের কখনো যদি জিজ্ঞেস করে ভাইয়া আপনি কি এখন ভারী অনুভব করছেন বা হালকা অনুভব করছেন, আমরা কিন্তু অলওয়েজ এমজি পরিমাণ ফোর্স দিই, বাট আমরা ভারী অনুভব করি বিকজ আমাদের রিয়াকশন ফোর্স যেটা আমরা ফিল করি সেটা অনেক সময় ভারী হয়, সেটা অনেক সময় হালকা হয়। সো আমরা যেটা করব, আমরা এই জায়গাটাতে খুব সিম্পলি হচ্ছে যে রিয়াকশন ফোর্সটা কত সেটা নিয়ে আমরা কাজ করব। সো প্রথমে বলা হচ্ছে লিফটটা স্থির আছে। লিফটটা স্থির থাকলে তুমি এইখানে দেখো এই বরাবর উপর নিচ বরাবর
এই লিফটের কোনো ধরনের বল নাই, কোনো ধরনের ফোর্স নাই, কোনো ধরনের ত্বরণ নাই, ত্বরণ না থাকলেই জিরো। তাহলে আমরা বলতে পারি নিচে আমি দিচ্ছি হচ্ছে mg আর রিয়াকশন ফোর্সটা উপরের দিকে, তাহলে এখানে চলে আসবে r ইজ ইকুয়াল টু mg। খুব সোজা যে আমাদের এখানে আপাত ওজন এবং প্রকৃত ওজনটা সমান, বিকজ আমরা যা দিচ্ছি তাই অনুভব করছি। এই সেম কেসটাই যদি আমাকে কখনো বলা হয় স্থিরটা মানে লিফটটা স্থির না বলে যদি কখনো এটা বলা হয় যে লিফট সমবেগে উপরে অথবা নিচে গতিশীল, তাও সেম কথাই বোঝাবে, সেম কথা, কোনো ডিফারেন্স কিছু বোঝাবে না। এখন বলেছি লিফটটা উপরের দিকে ত্বরণে গতিশীল। লিফট যদি উপরের দিকে ত্বরণে গতিশীল হয়, চিন্তা করে দেখেন ব্যক্তি এখানে, এটা হচ্ছে mg, এটা রিয়াকশন ফোর্স, mg নিচে, রিয়াকশন ফোর্সটা উপরে। তো এবার দেখেন বলা হচ্ছে লিফটটা উপরের দিকে একটা ত্বরণে গতিশীল, অর্থাৎ এইখানে ব্যক্তি একটা ma পরিমাণ ত্বরণে উপরের দিকে যাচ্ছে, লিফটও যাচ্ছে, লিফটের মধ্যে ব্যক্তি লিফটের সিস্টেমের অন্তর্ভুক্ত, ব্যক্তি উপরে যাচ্ছে। তাহলে এবার দেখেন, এবার আমাদের যদি চিন্তা করি এফ নেট ফোর্স ইজ ইকুয়াল টু ma, মানে আমাকে উপরে নিয়ে যেতে সাহায্য করে কে, আর, তাহলে আরটা পজিটিভ মারছে mgটা নেগেটিভ। তাহলে আমাকে বলেন এইবার আমার রিয়াকশন ফোর্সটা কত হচ্ছে, এটা না? তাহলে আমি কি বেশি ভার অনুভব করছি না, কারণ আমার ওজন বেড়ে গেছে, তাহলে আমরা ভারী অনুভব করব। আর তোমাকে যদি জিজ্ঞেস করে এক্সট্রা কতটুকু, এক্সট্রা ওজন কত, তাহলে এক্সট্রা ওয়েটটা হবে খুব সিম্পলি ma, কারণ আমরা জেনারেলি mg নিজেই দিচ্ছি, সো এক্সট্রা ওয়েট হচ্ছে আমরা ma ফিল করব। ক্লিয়ার? তাহলে যখন আমরা উপরের দিকে যাব, এবং তোমরা নিজেরও খেয়াল করে দেখবা, তুমি যদি কখনো লিফটে দাঁড়িয়ে উপরের দিকে যাওয়া শুরু করো, তাহলে দেখবা সেখানে হচ্ছে যে হঠাৎ করে একটা জার্কিং অনুভব হবে, এবং তখন তোমার নিজেকে ভারী অনুভব হবে। ক্লিয়ার? এতটুকু। তারপরে আসেন লিফট নিচের দিকে a ত্বরণে নামছে, সো এবারও সেম কেস, তুমি এবার mg ফোর্স নিচের দিকে দিচ্ছ, রিয়াকশন ফোর্স উপরের দিকে পাচ্ছ, আর এবার ma ত্বরণেও নিচের দিকে যাচ্ছে। তাহলে নেট ফোর্স হচ্ছে আমাদের ma, নিচের দিকে নিয়ে যায় কি mg মাইনাস r ইজ ইকুয়াল টু ma, তাহলে r ইজ ইকুয়াল টু m ইন্টু g মাইনাস a। এইভাবে আমাদের কেস টুটা ফাংশন করবে। তো আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি হাউ ইট রিয়েলি ওয়ার্কস। চলেন আমরা পরেরটাতে যাই। তারপর এখানে একটা ম্যাথ দেওয়া আছে যে একটা সুউচ্চ অফিস বিল্ডিং, এটা ঢাকা বোর্ড 17-র, আরোহী সহ সর্বোচ্চ 400 কেজি ভরের ধারণ ক্ষমতা সম্পন্ন একটি লিফট 2 তলা হতে 7 তলার মধ্যে ওঠানামা করে। আচ্ছা, তো বিল্ডিংটার প্রতি ফ্লোরের উচ্চতা দেওয়া আছে 3 মিটার। উক্ত অফিসের একজনের ভর 45 কেজি এবং তিনি একদিন লিফটটিতে চড়ে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে উঠানামার সময় ওয়েট মেশিনে তার ওজন পরিমাপ করলেন। এক্ষেত্রে ওজন সর্বোচ্চ অভিকর্ষ ত্বরণের মান এত, উক্ত ব্যক্তির ওজন ওয়েট মেশিনের সাহায্যে সেদিন সঠিকভাবে নির্ণয় করা গেল কিনা তা গাণিতিকভাবে বিশ্লেষণ করে মতামত দাও। অফকোর্স গাণিতিক তার মানে ওজনটা ঠিক মতো মেজার করা যায় নাই, কারণ কি, কারণ সে যদি হচ্ছে যে আমাদের 7 তলার মধ্যে ওঠানামা করে, তাহলে সে উক্ত অফিসে একজনের ওজনের নাম কি ভর হচ্ছে যে আমাদের বলা হয়েছে কত 45 কেজি, এবং তিনি একদিন লিফটটিতে চড়ে এত মিটার ত্বরণে উঠানামা করছেন। আচ্ছা, তো যখন তিনি উপরে উঠছেন মানে উপরে যাচ্ছেন, উপরে এই ত্বরণে গেলে আমরা জানি যে আমাদের তখন r ইজ ইকুয়াল টু আসবে m ইন্টু g প্লাস a, অর্থাৎ ওই ব্যক্তি এত মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ উপরে যাচ্ছেন, আবার যে ব্যক্তি নিচে যাচ্ছেন এই ত্বরণে, ওই ব্যক্তির ক্ষেত্রে সুন্দর মতো নিচে যাচ্ছে। এইভাবে আমরা খুব সহজে হচ্ছে যে
কতটুকু আসলে আমরা ওজন নিয়ে উপরে নিচে যেতে পারবো তার একটা মেজারমেন্ট এখান থেকে পেয়ে যাচ্ছি। চলে আসি পরেরটাতে, বলের ঘাতের নিয়ে আলোচনা। সো আমরা জানি বল ও বলের ঘাত, বা আমরা বলতে পারি হচ্ছে যে ইম্পালস ফোর্স, মানে ইম্পালস অফ আ ফোর্স আর হচ্ছে ইম্পালসিভ ফোর্স। সো বল ও বলের ঘাতের মধ্যে মাথায় রাখবেন যে বলের ঘাত মানে হচ্ছে যে এফ ইন্টু ডেল টি, ঠিক আছে? এটা একটা ভেক্টর রাশি। অর্থাৎ যদি আমরা খুবই ক্ষুদ্র একটা সময়ে বিশাল বল প্রযুক্ত হলে বল ও সময়ের গুণফলকে বলের ঘাত বলে। সো বলের ঘাত বলে। সো এখন J is equal to F into T. So how does it really work? চলেন বোঝাই। F into T যদি হয়ে থাকে, আমরা জানি যে এই F কে আমরা লিখতে পারি চাইলে কি ma বা m into v by del t। তাহলে সেখান থেকে বলা যায় যে m into del v, বা আরো সুন্দর করে বললে m v minus mu, তথা ভরবেগের পরিবর্তন। অর্থাৎ আমরা এই জায়গায় দুইটা হচ্ছে যে সিস্টেম পেলাম, এক হচ্ছে যে ফোর্স ইনটু টাইম, আর একটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। এবং শুধু তাই না, এখানে যে এককটা আছে, এককটা আমরা আইদার দিতে পারি কেজি মিটার পার সেকেন্ড অথবা নিউটন সেকেন্ড। এই হচ্ছে ঘাত বল, বা সরি এসে বলের ঘাতের হচ্ছে যে আমাদের ওভারঅল আইডিয়া। মাথায় রাখবেন ঘাত বল যেটাকে আমরা বলি ঘাত বল, ঘাত বল কিন্তু একটা স্পেশাল কাইন্ড অফ ফোর্স। অর্থাৎ ঘাত বল কিন্তু আলাদা কোনো কিছু না, ঘাত বল ইজ এ স্পেশাল কাইন্ড অফ ফোর্স, এবং এটার একক বা ইউনিট নিউটনই। এই হচ্ছে আমাদের ওভারঅল আইডিয়া। তাহলে এইভাবে আমরা ঘাত বল ও বলের ঘাত নিয়েও হচ্ছে কনসেপ্টগুলো শিখতে পারি। বলের ঘাতে এখানে দেখো বলা হচ্ছে বল ও বলের ক্রিয়াকলাপের গুণফল ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তনের হার। হার তো হবে না, 1 আর 2 হবে, সে 1 আর 2। ভরবেগের পরিবর্তন হার হচ্ছে আমাদের বল, আর বল বেগ যদি আমাকে বলা হয়, সরি বলের ঘাত যদি বলা হয় তাহলে সেটা জাস্ট ভরবেগের পরিবর্তন। তারপরে একটি 2 কেজি ভরের ফুটবল একটি দেওয়ালের সাথে উল্লম্বভাবে এত বেগে ধাক্কা লেগে উল্টো দিকে এত দিকে ফিরে এলো, বলের ঘাত কত? আচ্ছা, সো একটা ফুটবল এখানে ধাক্কা খেয়েছে, ধাক্কা খেয়ে উল্টো দিকে এত বেগে আবার ফিরে আসছে। তো যদি সেটাই হয়ে থাকে তাহলে দেখেন বলের ভর হচ্ছে আবার 2 কেজি। তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই জায়গায় J is equal to m into v minus u। তো m তো 2, v হচ্ছে আমাদের 4 minus 4, 2 into হচ্ছে 8 তথা 16। এখন তোমরা বলতে পারো ভাইয়া কেন এখানে -4 হলো? কারণ তুমি যেদিকে গেছো আমি এদিকে 4 বরাবর গেছি, যখন আমি উল্টা দিকে ব্যাক করছি তখন আমি 4 বরাবর মানে 4 মিটার পার সেকেন্ড বেগে ব্যাক করছি। তাহলে আমি বলতে পারি এটা u আর এটা হচ্ছে v, বাট দুইটার ডিরেকশন আলাদা। সো অ্যাকচুয়াল ফর্মুলা তো v মাইনাস u, তো একটা 4 হলে আরেকটা -4 হবে, দিয়ে বসাই আমি জাস্ট বাকি ম্যাথটুকু করে ফেললাম। এটাকে আমরা এভাবে না করে আরেকটা সিস্টেমও করা যায়, যেটা হচ্ছে যে ভেক্টর ফরম্যাটে করতে পারি। ভেক্টর ফরম্যাটে করলে কি আসবে দেখো, যেটা একটা ভেক্টর ফরম্যাট আমরা জানি u ইজ ইকুয়াল টু লেখা যায় 4j কারণ এটা উপরের দিকে গেছে, আর v ইজ ইকুয়াল টু লেখা যায় -4j কারণ সেটা নিচের দিকে গেছে। তাহলে আমরা যদি বলি j ইজ ইকুয়াল টু কত, a ইনটু v মাইনাস u, তাহলে চলে আসবে m ইন্টু 4 মানে -4j -4i, সরি -4j, তাহলে আসবে -8mj।
বাস এখন আপনি বাকিটুকু এই জায়গায় সুন্দর মতো বসাই দেন যে -16j। তো -16j হলে ভ্যালু হচ্ছে 16 আর ডাইরেকশন বললে এটা নিচের দিকে -16। তাহলে আমরা খুব সহজেই বুঝে ফেললাম কিভাবে ম্যাথটা সলভ করতে হয়। এখন নিউটনের গতির তৃতীয় সূত্র অনুযায়ী বলা আছে একটি বস্তু অপর আরেকটি বস্তুর উপর বল প্রয়োগ করলে তৃতীয় বস্তুটি প্রথম বস্তুর উপর সমান ও বিপরীত মানের বল প্রয়োগ করে। অর্থাৎ এটা যদি ক্রিয়া বল হয়, এটা হবে আমাদের প্রতিক্রিয়া বল। তাহলে আমরা জানি ক্রিয়া ও প্রতিক্রিয়া বল পরস্পর সমান হয়। -F2, F1 = -F2। এখন ক্রিয়া প্রতিক্রিয়া সমান হওয়ার আসলে হচ্ছে ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কোন জায়গায়? ফিজিক্যাল সিগনিফিকেন্সটা এই জায়গাটাতে যে যখন তুমি বল প্রয়োগ করছো এই F1 = F2 অর্থাৎ বলের যে আমাদের তৃতীয় সূত্র আছে, অলওয়েজ রিমেম্বার, এটা মূলত বলের জোড়া ধর্মকে প্রকাশ করে। কাকে প্রকাশ করে? বলের জোড়া ধর্মকে প্রকাশ করে। যে ফোর্স অলওয়েজ ওয়ার্কস ইন পেয়ার্স। এখন এটা মানে কি? মানে হচ্ছে পৃথিবীতে তুমি যত ফোর্স দাও সবগুলোরই একটা বিপরীতমুখী প্রতিক্রিয়া বল থাকবে। ইনফ্যাক্ট এখানে আমি একটা অলওয়েজ সুন্দর কথা বলি, জিনিসটা হচ্ছে যে আমার অনেক পছন্দের একটা কোট, সেটা হচ্ছে প্রকৃতিতে সবকিছু জোড়ায় জোড়ায় থাকাটাই স্বাভাবিক, বল সর্বদা জোড়ায় জোড়ায় থাকে। তো তুমি যদি সিঙ্গেল থাকো সেটা একটা প্রকৃতি বিরুদ্ধ কাজ। সো বলের জোড়া ধর্মকে এটা প্রকাশ করে, বিকজ একটা ফোর্স থাকলে সেটা একটা রিঅ্যাকশন ফোর্স মাস্ট ক্রিয়েট হবে, এছাড়া আসলে এটা পসিবলই না। সো F1 = -F2। সো ফর এক্সাম্পল মনে করেন আমি এবার এখানে একটা কাহিনী আছে, F1 আর F2 যেটা হচ্ছে এটা অনেক সময় আপনারা এটা বুঝেন না, সেটা হচ্ছে ভিন্ন ভিন্ন সিস্টেমে, ডিফারেন্ট সিস্টেমস। অর্থাৎ আমি মনে করো বল প্রয়োগ করলাম আমার হাত দিয়ে এই হাতের তালুতে, তাহলে যখন আমি আমার হাত দিয়ে হাতের তালুতে হচ্ছে বল প্রয়োগ করেছি তখন আমার হাত থেকে এইখানে একটা ফোর্স অ্যাপ্লাইড হয়েছে, এই হাতের তালু থেকে আমার হাতের দিয়ে আবার হচ্ছে একটা ফোর্স ব্যাক করেছে। দুইটা জিনিস কিন্তু আলাদা আলাদা সিস্টেম। অর্থাৎ আমার হাত থেকে একটা হাতে এখানে ফোর্স গেল, আবার ফোর্স ব্যাক আসলো। সো দুইটা ফোর্স আলাদা এবং তারা মানে আলাদা বলতে তারা ডিফারেন্ট সিস্টেমে কাজ করে। এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে যে দে ওয়ার্ক ইন ডিফারেন্ট সিস্টেমস। এখন এখানে আমাদের হচ্ছে মূলত এখানে বলা হয়েছে কোন সিস্টেমের ক্রিয়া প্রতিক্রিয়া ব্যতীত কোনো বাহ্যিক বল প্রযুক্ত না হলে ভরবেগের পরিবর্তন হবে না, অর্থাৎ মোট ভরবেগ সংরক্ষিত থাকবে। এটাকে আমরা বলছি ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। মানে কি? মনে করো এটা একটা বস্তু যার ভর হচ্ছে m1, এটা একটা বস্তু যার ভর হচ্ছে m2, এটা ইনিশিয়ালি u1 বেগে ছিল, ইনিশিয়ালি u2 বেগে ছিল, ডাজন্ট ম্যাটার কোন দিকে যাচ্ছে, আমি ধরে নিচ্ছি যে কোনো একটা ডাইরেকশনে যাচ্ছে। যখন এদের মধ্যে সংঘর্ষ ঘটলো তখন দেখা যাচ্ছে এটা আফটার সংঘর্ষ, এটা m1, এটা m2, তাহলে তখন এটা হয়ে গেল v1 এবং এটা হয়ে গেল v2, এবং তখন এটা এইদিকে এদিকে, আমি ধরে নিচ্ছি আর কি। তাহলে সংঘর্ষের আগে যদি আমরা ভরবেগ দেখি তাহলে সেটা এরকম, সংঘর্ষের পরের ভরবেগটা এরকম। এই দুটার যোগফল সর্বদা সমান। এই হচ্ছে আমাদের সংঘর্ষ। সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে মোট যে ভরবেগটা আছে তারা সর্বদা কি থাকছে? সমান থাকছে। এখন এটাকে আমরা এখানে দেখো বলা হয়েছে সংঘর্ষের ফলে বস্তুদ্বয় মিলিত হলে মিলিত বেগ কত হবে। সো এখানে ঘটনাটা খুবই সিম্পল, m1 u1 প্লাস m2 u2 m1 v1 প্লাস m2 v2। তা আমি ধরে নিচ্ছি বস্তু মিলিত বস্তুয় পরিণত হওয়া মানে হচ্ছে তারা একসাথে একত্রিত হয়ে একসাথে হচ্ছে মুভ করা স্টার্ট করবে। সো লেটস অ্যাজিউম m1 u1 যদি হয়ে থাকে তাহলে আমি ধরে নিচ্ছি u1 মানে হচ্ছে ওই ডাইরেকশনে গেছে, তাহলে সেটা আমি ধরলাম 15i। u2 এই ডাইরেকশনে, সো দ্যাট মিন্স 20 into 5i, কিন্তু এবার আমরা -i ধরবো। কেন মাইনাস? বিকজ ডাইরেকশন অপোজিট, একটা এদিকে পজিটিভ আই, এদিকে নেগেটিভ আই। এখন বলা হয়েছে আমি ধরে নিচ্ছি যে দুইটা মিলে একদিকে গেছে, একদিকে যাওয়া মানে কি? একই ডাইরেকশনে আইটা গেছে, তাহলে আমি ধরে নিলাম দুইটা মিলে একদিকে গেল। তাহলে আমরা বলতে পারি m1 আর m2 কে যদি যোগ করে ফেলি তাহলে এখানে আমি জানি v m1 প্লাস m2 কত?
m1 প্লাস m2 আমি লিখে দিই এখানে। তো সেখান থেকে দেখো আমাদের m এর মানে v চলে আসে 10 আর 15 কত আসে? 10 15 হচ্ছে 150, এটা 100, তাহলে 150 থেকে 100 মাইনাস দিলে দে 50, তো 50i বাই হচ্ছে 30, so that means 5/3i, এটা হচ্ছে আমার অ্যান্সার, এবং সেটা পজিটিভ ডাইরেকশন, অর্থাৎ এই ডাইরেকশনে মিলিত বেগটা যাচ্ছে সেটা আমরা বের করতে পারলাম। এখন 5/3 আমার অ্যান্সার আসছে না, দেখো 5/3 হচ্ছে আমার মান, আর এটা হচ্ছে টোটাল আমাদের ভেক্টর ফরম্যাট। ক্লিয়ার? মাথায় থাকে জানো। তারপরে আছে 5 কেজি ও 7 কেজি ভরের দুটো বস্তু যথাক্রমে এত এবং এত বেগে পরস্পর বিপরীত দিক থেকে এসে সংঘর্ষ বা বস্তু একত্রিত মিলিত হয়ে নির্দিষ্ট দিকে চলতে শুরু করে, বস্তুর চূড়ান্ত বেগ নির্ণয় করে। ভাই একই ম্যাথ না আবার ঘুরায় ফিরায়, একটু আগে আমরা যেটা করলাম সেই একই ম্যাথ। m1u1 m2u2 বাই m1 প্লাস m2, সেম ফরম্যাটের ম্যাথ। মিলিত বস্তুতে পরিণত হওয়া মানে হচ্ছে যে দুইটার বেগ সমান হয়ে গেল, একটা বেগে পরিণত হইল। তাহলে খুবই সিম্পল হিসাব, 5u1 মানে তো 5i, এটা হচ্ছে 7, আর এটা মানে হচ্ছে যে 6i বাই এখানে আসবে 5 প্লাস 7, তাহলে ঘুরায় ফিরায় আমাদের এখানে এটা মাইনাস হবে যেহেতু ডাইরেকশনটা একটা অপোজিট। তাহলে দেখো কত আসে, 5 5 25 মাইনাস হচ্ছে 42, 25 মাইনাস 42 কত আসে? উদ্ধার একটা মান আসবে মোস্ট প্রবাবলি, 6 7 42 তো, আর 25, তাহলে 15 2 17, 12, তাহলে 12/17 আসবে, সিম্পল হিসাব। এবং এটা ডাইরেকশন এবার এই সাইডে চলে আসবে। ডান। বলা হচ্ছে এত মিটার বেগে চলমান এত কেজি ভরের একটি বড় গাড়ির সামনে এত দাঁড়িয়ে থাকা এত ভরের একটি ছোট গাড়িকে পেছন দিক থেকে ধাক্কা দিল, ধাক্কার পর গাড়ি দুটি একত্রিত হয়ে এত মিটারকে থেমে গেল। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বিজ্ঞানের ছাত্র এত পর্যবেক্ষণ করলো, বললো এটা অস্থিতিস্থাপক সংঘর্ষ, গাড়ি দুটি থামাতে যে বাতানকারী বল ক্রিয়াশীল ছিল তার মান নির্ণয় করো। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমাদের জানা দরকার যে আসলে এখানে কতটুকু বল হচ্ছে যে কাজ করেছে। সো কিভাবে বের করব, চলেন বের করে ফেলি। u1 হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার, m হচ্ছে 1800 কেজি, আর এখানে m1, m2 দেওয়া আছে 1000 কেজি, আর আচ্ছা ধাক্কার পর গাড়ি দুটি একত্রিত হয়ে এত মিটার সামনে দিকে থেমে গেল। আসছে তো এটা বলছে যে ভিটা কত হবে, ধাক্কার গাড়িতে একত্রিত সামনে গেল, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বিজ্ঞানের সাথে এত, আচ্ছা ঠিক আছে ওকে। সো আমরা একটু বের করার চেষ্টা করি এটা কিভাবে কি ফাংশন করে। আসেন আমরা বুঝার চেষ্টা করি। বোঝার জন্য ফার্স্ট অফ অল m1u1 প্লাস m2u2 ইজ ইকুয়াল টু, আমাকে বলা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের m1 প্লাস m2 ইন্টু v, আগে আমাকে মিলিত বেগ v বের করতে হবে। তো আমাকে v ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি m1 u1 m2u2 বাই এত। এখন u2 নাকি 0 ছিল বলা হয়েছে, তাহলে তো আরো ম্যাথটা সোজা। বাস এটার কারণে আমাদের একটা ভি চলে আসবে। তো একটা ভি চলে আসলেই ভাইয়া, যদি ভি চলে আসে বলা হচ্ছে তাহলে আমাদের এ কত, আমরা বের করি। এ ইজ ইকুয়াল টু আমাদের আসবে হচ্ছে যে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s, তো ভি যা আসবে সেটা বাই হচ্ছে 2s, 2 ইন্টু 60, এত মিটার দূরে গিয়ে থামছে। তাহলে আমরা ত্বরণ পেয়েছি, ত্বরণ পেয়ে গেলে আমরা বাধাদানকারী বলটাও পেয়ে যাবো, কারণ বাধাদানকারী বল আসবে, রেজিস্টিং ফোর্স হচ্ছে এই টোটাল যে আমাদের ভর দুইটা গাড়ি মিলে তার সাথে এ গুণ দিলেই আমরা রেজিস্টিং ফোর্স পেয়ে যাচ্ছি। বাস ডান। পরে আসো, 30 গ্রাম ভরের একটি মার্বেল এত মিটার বেগে সোজা গিয়ে একটি স্থির মার্বেলকে ধাক্কা দেয়, ধাক্কার পর মার্বেলটি তার 75% বেগ হারায় এবং স্থির মার্বেলটি, একটু দেখে নি কয়টা কি ম্যাথ আছে আরো, আচ্ছা তারপরে ফ্রিকশনের কাহিনী আসবে।
ওকে, যেটা বলছিলাম। সো এবার বলা হচ্ছে 30 গ্রাম ভরের একটি হচ্ছে যে মার্বেল এত মিটার পার সেকেন্ড বেগে সোজা গিয়ে একটি স্থির মার্বেলের ধাক্কা দেয়। আচ্ছা, তাহলে আমাদের মার্বেলের ভর হচ্ছে 30 গ্রাম, 0.03 কেজি। সে যে ধাক্কা দিছে হচ্ছে এতকে, এতকে দিয়ে সোজা একটা স্টিম মার্বেলকে ধাক্কা দেয়। ধাক্কার পর মার্বেলটি তার 75% বেগ হারায়। ধাক্কার পর 75% বেগ হারাইলে আমরা বলতে পারি V1 হচ্ছে তাহলে 2.5 মিটার পার সেকেন্ড, যেহেতু 75% বেগ হারিয়েছে। এবং স্থির মার্বেলটি এত মিটার বেগ লাভ করে, তাহলে স্থির মার্বেল ছিল 0 এবং সে বেগ লাভ করেছে কত, 9 মিটার পার সেকেন্ড। তো জিজ্ঞেস করেছে স্থির অবস্থান থেকে 3 মিটার দূরে মাটির দেওয়ালকে ধাক্কা দেয়। আচ্ছা, ওকে, স্থির অবস্থান 3 মিটার দূরে একটি মাটির দেওয়ালকে ধাক্কা দিয়েছে। মাটির দেওয়ালের বাধাদানকারী বল নাকি হচ্ছে 3 নিউটন। তাহলে বাতাসের বাধা উপেক্ষা করে স্থির মার্বেলটির ভর নির্ণয় করো। ওকে, বিশাল বড় ম্যাথ। সো হচ্ছে যে আমাদের এখানে বলা হয়েছে স্থির অবস্থান থেকে 3 মিটার দূরে, এটা 3 মিটার দূরে মাটির দেওয়ালটাকে ধাক্কা দিয়েছে। মাটির দেওয়ালের বাধাদানকারী বল ফোর্স ইজ ইকুয়াল টু 3 নিউটন, এটা রেজিস্টিং ফোর্স। তাহলে বাতাসের বাধা উপেক্ষা করে স্থির মার্বেলটি ভর নির্ণয় করো। তো বাতাসের বাধা উপেক্ষা করে স্থির মার্বেলটি ভর মানে M2 বের করতে বলছে। ওকে, বিশাল বড় ম্যাথ দিয়ে দিছে। তো আগে আমরা ফার্স্ট অফ অল বের করার চেষ্টা করি যে আমাদের এখানে M1 M2 এগুলো কত আসবে। সো যদি 30 গ্রাম ভরের একটি হচ্ছে যে মার্বেল থাকে, তাহলে আমরা জানি M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল টু M1 V1 প্লাস M2 V2। সো আমরা জানি M1 হচ্ছে 30 মানে 0.03, U1 10, এখানে এটা তো 0ই, M1 V1, so that will be again 0.03 into 2.5 plus again M2, তো সেটা আমাদের আসবে হচ্ছে যে বের করতে হবে M2 কত, into V2 দেওয়া আছে 9, সেখান থেকে আমরা খুব ইজিলি M2 টা বের করে ফেলবো। শেষ। তাহলে আমাদের মোটামুটি যদি হয়ে যায় তাহলে আমাদের M2 এর ভ্যালুটা ডান। তাহলে এত কেজি হচ্ছে ভর, তাহলে খুব ইজিলি হচ্ছে যে বের করা গেল কত কেজি ভর হবে। তারপর হচ্ছে 5000 কেজি ভরের একটি বালু ভর্তি ট্রাক ঘন্টায় নাকি 72 কিলোমিটার বেগে চলছে। তো আমাকে বলা হয়েছে যে বালু ছিদ্রপথে পড়ে যাচ্ছে, ব্রেক চেপে 20 মিনিট পরে ট্রাকটিকে 20 মিটার দূরত্বে থামানো, যাত্রা শুরু 15 মিনিট পরে ট্রাকের বেগের মান বের করো। এটা 23 সালের কোশ্চেন, ভালো একটা কোশ্চেন। তো এখানে বলা হচ্ছে আমাদের ভর 5000 কেজি বালুর সাথে ছিল এবং সেটা নাকি ঘন্টায় প্রায় এত কিলোমিটার বেগে চলছে। এত মিটার পার সেকেন্ড, সো দ্যাট মিনস 20 মিটার পার সেকেন্ড। এখন বলা হচ্ছে ট্রাকতে প্রতি সেকেন্ডে 200 গ্রাম করে বালু ছিদ্রপথে পড়ে যাচ্ছে, প্রতি সেকেন্ডে নাকি সে 200 গ্রাম করে বালু নিচে পড়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি dm বাই dt, প্রতি সেকেন্ডে পড়ে যাচ্ছে হচ্ছে 200 গ্রাম করে বালু, 0.2 কেজি। তো জিজ্ঞেস করা হচ্ছে যে 20 মিনিট পরে ট্রাকটিকে 20 মিটার দূরত্বে থামানো হলো। আচ্ছা, 20 মিনিট পরে ট্রাকটিকে 20 মিটার দূরত্বে থামানো হলো, তাইলে হচ্ছে টাইম 20 মিনিটস এবং তাকে 20 মিটার দূরত্বে থামানো হয়েছে। তাইলে হচ্ছে আমরা বলতে পারি এখানে s হচ্ছে 20 মিটার। যাত্রা শুরুর 15 মিনিট পর ট্রাকটির বেগের মান বের করো। যাত্রা শুরুর 15 মিনিট পর, সো আমাকে বলা হয়েছে ট্রাকের বেগের মান বের করো। তো আমাকে ফাইনাল ভেলোসিটি চাওয়া হয়েছে যে v টা কত। বেশ ভালো একটা ম্যাথ, আমরা এখন এটাকে সলভ করব।